সাধারণ জ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 নম্বর ভর্তি পরীক্ষাতে। এখন এই সাধারণ জ্ঞানে তোমরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকো, কি পড়বো, কিভাবে পড়বো, কিভাবে পড়লে কমন পড়বে, কয় পৃষ্ঠা পড়বো ডেইলি, নানান প্রশ্ন তোমাদের মনে। কিন্তু তোমরা কি জানো, সাধারণ জ্ঞান একটু গুছিয়ে পড়তে পারলে, একেবারে অল্প পড়েও তুমি কিন্তু 25 থেকে 28 পেতে পারো। কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 2017 সালে একটা প্রশ্ন করেছে, তোমরা একটু খেয়াল করো। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর ছিল সিকিমের পার্বত্য অঞ্চল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তিস্তা নদীটাই কেন করলো? তোমার মনে কি প্রশ্ন আসে না? বাংলাদেশ নদী কমিশনের তথ্য মতে দেশে নদী আছে অসংখ্য, এখানে 1415টা নদীর কথা বলা আছে। এখন এখানে কেন শুধু তিস্তা নদীতে আসলো? এটার কারণ 2017 সালে রংপুর বিভাগের 8টা জেলায় তিস্তা নদীর কারণে বন্যা কবলিত হয় মানুষজন, এবং এই বন্যায় 22 লক্ষ মানুষ পানিবন্দী হয়। তো ওই বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ছিল, সবাই পড়লো তিস্তা নদীর বন্যা সম্পর্কে, বন্যায় কতজন মানুষ মারা যায়, কি কি করা হয়, সরকার পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়, এভরিথিং সবাই পড়ে ফেলেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বললো না, আমি এটা জানতে চাই না যে নদীটার কারণে বন্যাটা হয়েছে, সেই নদীটার উৎপত্তিস্থল তুমি জানো কিনা, এই নদীটা কই থেকে আসছে? উত্তর হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। তো একটু খেয়াল করো, তুমি পড়লা বন্যা, তোমাকে নিয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়? নদীতে। খেয়াল রেখো। এবার আসো 7 নম্বর প্রশ্নে, তোমরা একটু খেয়াল করো। বাংলাদেশের সংবিধানের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয়, অর্থাৎ কবে সংবিধানের সংরক্ষিত নারী আসনটা যুক্ত হয়েছে? 1972 সালে। উত্তর হচ্ছে 1972 সালে। এখন প্রশ্ন হচ্ছে এই লাইনটাই কেন আসা লাগলো? হ্যাঁ, আমরা জানি সংবিধান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন মাস্ট আসবেই আসবে, এবং এটা আসতেছে, এটা ট্রু। কিন্তু হোয়াই দিস লাইন? এই লাইনটাই কেন? অ্যান্সার খুবই সহজ, একটু চিন্তা করো। 2018 সালে আমরা দেখছি সংবিধানের 17তম সংশোধনী নেওয়া হয়। এই 17তম সংশোধনীতে আমরা দেখছি 17তম সংশোধনীতে বলা হয় আগামী 25 বছরের জন্য সংরক্ষিত নারী আসন হবে 50টি। আগামী 25 বছরের জন্য সংরক্ষিত নারী আসন হবে 50টি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ওই বছর ভর্তি পরীক্ষার্থী ছিল 18 সালে, তারা সবাই পড়ে ফেললো এই 17তম সংশোধনী নিয়ে, বিস্তারিত পড়ে ফেললো, রীতিমতো একটা গবেষণাই করে ফেলেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বললো না, আমি এটা জানতে চাই না। সংবিধানে সংরক্ষিত নারী আসন 1972 সালে যে সংবিধান ছিল, সেই সংবিধানেই ছিল। তখন সংরক্ষিত নারী আসন ছিল 15টি। এখন তুমি এইটা জানো কিনা? তুমি পড়ছো 18 সাল, ঠিক না? তোমাকে নিয়ে গেছে কত সালে? 1972 সালে। এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়, এইটাই তোমাকে বুঝতে হবে, এটা বোঝাটা খুব জরুরি। চলো আরেকটা উদাহরণ দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রশ্ন আসছে এইভাবে, তোমরা একটু খেয়াল করো। সুন্দরবনের অবস্থান নেই নিচের কোন জেলায়? সুন্দরবনের অবস্থান নেই নিচের কোন জেলায়? তো এইখানের যে উত্তরটা সেটা হচ্ছে খুবই সিম্পল। সুন্দরবন আমরা জানি বাংলাদেশের 5টি জেলায় অবস্থিত। সুন্দরবন কয়টি জেলা অবস্থিত? 5টি জেলায়। এখন এই 5টি জেলা কি কি? এই 5টি জেলা মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, আমরা জানি সুন্দরবনে বাঘ আছে। এই বাঘ 2014 সালে ঢাবিতে ক্ষয়নিট একটা প্রশ্ন আসছিল, সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? উত্তর ছিল 114টি। 114টি। ওই সময় সুন্দরবনে বাঘের সংখ্যা 114টি। কিন্তু 2025 সালে এই যখন বাঘ গণনা নতুন করে আবার করা হয়, তখন আমরা দেখছি বাঘ ছিল 125টি। 125টি বাঘ। এখন এই বাঘ, সুন্দরবনে তো জোয়ার ভাটা হয় তোমরা জানো, তো এখন এই বাঘ তো সাঁতার কাটা জানতে হবে জোয়ারের সময়, যেহেতু বন্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা একটা লাইন লিখতে পারি, বাঘ সাঁতারে খুব পটু। বাঘ সাঁতারে খুব পটু। এই যে বাঘ, এই বাঘ দিয়ে হচ্ছে বাগের হাট, মনে রাখবা। বাঘ দিয়ে কি? বাগের হাট। আমার সাথে আরেকবার বলো, বাঘ সাঁতারে খুব পটু। আরেকবার, বাঘ সাঁতারে খুব পটু। বলে ফেলেছ আমি জানি। এবার একটু দেখো, বাঘ বাগের হাট, সাঁতারে সাতক্ষীরা, খু দিয়ে হচ্ছে খুলনা, ব দিয়ে হচ্ছে বরগুনা, আর পটু দিয়ে কি? পটুয়াখালী। বুঝতে পেরেছো? এখন তোমার মনে কি প্রশ্ন আসে না, সুন্দরবনটাই কেন আসা লাগলো? সুন্দরবনটা কেন আসতে পারতো না? লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বা কোথায় অবস্থিত নয়? কক্সবাজারের চকরিয়া বন থেকে আসতে পারতো, ভাওয়ালগড়ার উদ্যান আসতে পারতো। সুন্দরবনটাই কেন আসলো? দেখো 2018 সালে তোমরা যদি খেয়াল করো, তাহলে আমরা একটা বিদ্যুৎ কেন্দ্রের নাম জানি, এটার নাম হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এই রামপাল
বিদ্যুৎ কেন্দ্রটা এটা আমরা জানি সুন্দরবনের পাশেই অবস্থান করছে, এটা বর্তমানে চালু হয়ে গিয়েছে। এখন এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র হইলে পরে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, এইরকম একটা আলোচনা চলছিল প্রতিনিয়ত। সেই জায়গা থেকে এখানে আন্দোলন চলছিল শাহবাগে, ওই ব্যাকগ্রাউন্ড থেকে সবাই পড়ে ফেললো রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলল না না না, আমি এটা জানতে চাই না। আমি জানতে চাই তুমি যেই বনের কারণে আজকে রামপালকে গুরুত্ব দিচ্ছ, সেই বনের অবস্থান তুমি জানো কিনা। আমরা জানি সুন্দরবন 5টা জেলা অবস্থিত, তো এখানে সুন্দরবন নাই কোথায়? বরিশালে। এইটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এইটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টার। তুমি পড়বা সাম্প্রতিক, রিলেট করবা সাম্প্রতিক, এবং হয়তো তোমাকে বেসিকেও নিয়ে যেতে পারে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় চায় তোমাকে আটকাইতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী অসংখ্য, কিন্তু সিট সংখ্যা কি লিমিটেড না? তো এই জায়গা থেকে ঢাবি এই কাজগুলো করে। এবার আসো 2023 সালে একটা প্রশ্ন আসছে, মার্কিন ডলার কবে থেকে রিজার্ভ মুদ্রা হিসাবে কার্যকর হয়? মার্কিন ডলার কবে থেকে রিজার্ভ মুদ্রা হিসাবে কার্যকর হয়? উত্তর ছিল 1944 সাল। তো এই 1944 সাল কেন আসলো? দেখো, আমরা জানি 1944 সালে একটা সম্মেলন হয়েছিল, এই সম্মেলনটার নাম হচ্ছে ব্রিটন উডস সম্মেলন। এই যে ব্রিটন উডস সম্মেলন, এটা আমেরিকাতে হয়েছিল এবং এটা হয়েছিল 1 থেকে 22 জুলাই 1944। 1 থেকে 22 জুলাই 1944 সালে এই সম্মেলনটা হয়েছিল। এটা জাতিসংঘ প্রতিষ্ঠার একটা সম্মেলনও বেসিক্যালি, এবং এই সম্মেলনে আমরা দেখেছি এই যে ওয়ার্ল্ড ব্যাংক, WB এবং হচ্ছে IMF, এই দুইটাই প্রতিষ্ঠিত হয় এবং এই দুইটারই সদর দপ্তর ঠিক করা হয়, রাজধানী হবে ওয়াশিংটনে, অর্থাৎ এটার সদর দপ্তর হবে ওয়াশিংটন ডিসিতে, আমেরিকাতে। তো এখন এই লাইনটাই কেন আসলো? মার্কিন ডলার কেন আসা লাগলো? আসতে পারতো না? পাউন্ড কবে রিজার্ভ মুদ্রা হিসেবে কার্যকর হয়? আসতে পারতো না? বাংলাদেশের টাকা কবে চালু হয়? আসতে পারতো না? হোয়াই মার্কিন ডলার? কেন রিজার্ভ শব্দটা ইউজ করা হলো? তোমরা যদি 2023 সালের পত্রিকাটা দেখো, তাহলে তোমরা দেখবা বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ একটু ক্রাইসিস চলছিল, রিজার্ভ। তো এই জন্য ছেলেমেয়েরা রিজার্ভ নিয়ে প্রতিনিয়ত, যেহেতু পত্রিকায় লেখালেখি হচ্ছিল, সবাই রিজার্ভ নিয়ে পড়ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই রিজার্ভ নিয়ে প্রশ্ন করেছে একটু গভীরে। তারা পড়েছে 2023 সাল, যারা পরীক্ষার্থী ছিল, কিন্তু নিয়ে গেছে 1944 সালে। দেখো, রিভার্স করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুঝতে পেরেছো? তুমি পড়েছো 23 সাল, তোমাকে নিয়ে গেছে 1944 সালে। এইটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাকে এই জিনিসটাই বুঝতে হবে, সাধারণ জ্ঞান। এই যে এখন তোমার সামনে যা ঘটছে বাংলাদেশে, এইটার সাথে রিলেট করে তোমাকে অতীতেও যেতে হবে, অতীতে যেতে হবে। ফর এক্সাম্পল, এখন বিশ্বকাপ ফুটবল হয়েছে, এখন ফুটবল থেকে তুমি পড়লা 2026 সালে বিশ্বকাপ ফুটবল, কিন্তু নিয়ে গেছো তোমাকে 1930 সালে। হতেই পারে। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? হতে পারে না? গোল্ডেন বুট, গোল্ডেন বল চালু হয় কবে ফিফাতে? অনেকভাবেই প্রশ্ন করতে পারে। আমরা জানি সাম্প্রতিক সময়ে আমাদের যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন থেকে প্রশ্ন হতে পারে বর্তমানে আমাদের জাতীয় সংসদে কতজন নারী এমপি রয়েছে, কতজন নারী মন্ত্রী রয়েছে, অথবা আসতে পারে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার তোমাদেরকে আরো একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি রাষ্ট্র উক্তিটি কার? আমি রাষ্ট্র উক্তিটি কার? তো উত্তর হচ্ছে 14 লুই। তো উক্তি তো অসংখ্য উক্তি আছে পৃথিবীতে, বড় বড় মনীষীদের। আমার উক্তি আসবে না, টেনশন করার কিছু নাই, আমি যা বলছি এটা আসবে না। কিন্তু অসংখ্য মনীষী আছে, যেমন ধরো রুশো বলেছে, মানুষ জন্মগতভাবেই স্বাধীন, তবে তাকে সর্বত্র সুশৃঙ্খল অবস্থায় দেখতে পাওয়া যায়। তো এই লাইনটা তো আসতে পারতো, আসলো না কেন? হিটলার বলেছেন, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, যুদ্ধটাই মানুষের জীবন, যুদ্ধটা সবার জন্য, তাই না? কিন্তু এগুলো আসলো না। আমি রাষ্ট্র উক্তিটি কার? উত্তর হচ্ছে 14 লুই। কেন আসছে? 2024 সালে ঢাবিতেই প্রশ্ন আসছে, খ ইউনিটে। 24 সালের আন্দোলন সম্পর্কে আমরা জানি। তো এখানে ওই আমি রাষ্ট্র উক্তিটির মধ্যে একটি, চিন্তা করে তুমি দেখো, আমি রাষ্ট্র উক্তিটির মধ্যে একটা একটা আমিত্ব আছে, অর্থাৎ আমি যা বলবো তাই চলবে রাষ্ট্রে। এটা হচ্ছে আমি রাষ্ট্র। তো সেই জায়গা থেকে আমরা দেখছি, যেহেতু 24 সালে একটা আন্দোলন হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, সবাই যেটা ইউজ করছে, তো সেই ক্ষেত্রে এই ফেসিবাদ শব্দটার গুরুত্ব অনুধাবন করানোর জন্য এই আমি রাষ্ট্র এটাকে নিয়ে আসা হয়েছে। তোমাদের আরেকটু স্পষ্ট হবে, তোমাদেরকে যদি আরেকটা উদাহরণ দেই। এই যে দেখো, ফেসিবাদের জনককে, রাইট?
ফেসিবাদের জনককে। দেখো এটাও 24 সালের খ ইউনিটের একটি প্রশ্ন। ফেসিবাদের জনককে, উত্তর ছিল বেনিতো মুসোলিনি। সবাই পড়ছে বাংলাদেশের ফেসিবাদ নিয়ে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় করছে আন্তর্জাতিক ফেসিবাদ নিয়ে। এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া, এটা তোমাকে বুঝতে হবে। এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টার। তুমি পড়বা বাংলাদেশ, নিয়ে যাবে আন্তর্জাতিকে। তুমি পড়বা 2026 সাল, তোমাকে নিয়ে গেছে 1926 সালে। হতেই পারে এটা। এই জন্য তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। একটা বই পড়লা আর সাধারণ জ্ঞান সব কমন পড়ে গেল, একটা কোর্স কিনলা সাধারণ জ্ঞান সব কমন পড়ে গেল, না ভাই, এত সোজা না। তোমাকে বুঝতে হবে কিভাবে প্রশ্নটা আসে। তো এই ক্ষেত্রে তোমাদের আরও যদি প্রশ্ন করি, দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত, তুমি বলবা এই প্রশ্নটা একটা বেসিক প্রশ্ন, কিন্তু না, এটাও সাম্প্রতিক। 2025 সালে দারফুরে প্রচুর মারামারি হয়। দারফুর হচ্ছে দক্ষিণ সুদানের একটি অঞ্চলের নাম। এখানে প্রচুর মারামারি হয়, মানুষজন মারা যায়। এগুলোর ব্যাখ্যা আছে অসংখ্য, ভিডিও দীর্ঘায়িত করতে চাই না, তাই বলছি সংক্ষেপে। এখানে মারামারি হয় এবং এখানে, আচ্ছা উত্তরটা হচ্ছে এই যে এটা, দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকটের কারণে। বৈজ্ঞানিক গবেষণার জন্য না, মিস্টেক হয়েছে এটা। দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকটের কারণে, উত্তর হচ্ছে এটা। তো এবার আমি যেই কথাটা মূলত বলতে চাই তোমাদেরকে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো খুবই সাম্প্রতিকের সাথে রিলেট করে করা হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নের একটা না একটা ব্যাকগ্রাউন্ড থাকে। বর্তমান সময় যেটা আলোচিত হবে সেই আলোচনার সাথে রিলেট করে বেসিক থেকে প্রশ্ন হতে পারে। তো আমরা লুমিনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের জন্য মিনিমাম 25 থেকে 27-28 পর্যন্ত পায়। আমাদের এইটাই টার্গেট, এবং আমরা জোর গলায় বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের লুমিনাসের বই থেকে যত প্রশ্ন কমন পড়ে সেটা বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান থেকে কমন পড়ে না। আমি জোর গলায়, আমরা সত্যতার সাথে বলছি। আমরা কখনো এইটা লিখি না এত নাম্বার পেজ, এত নাম্বার পেজ, এটা এভাবে কমন পড়ছে। আমাদের পেজের মধ্যে তোমরা ঢুকলে দেখবা পরীক্ষা যখনই যেদিন হয়েছে সেই দিনই আমরা আমাদের বইয়ে, ধরো এরকম ফর এক্সাম্পল একটা বই, তো এই বইয়ের মধ্যে আমরা ধরো ভিতরের দিকে আমরা কিন্তু দাগিয়ে দিয়েছি একবারে হলুদ মার্কার করে। তোমরা আমাদের পেজে সত্যতাটা যাচাই করে নেবে, এটা তোমাদের দায়িত্ব। যাই হোক, আমাদের আগামী 31 জুলাই থেকে লুমিনাসে সাধারণ জ্ঞান ক্লাস সহ সকল ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে। তোমরা সবাই অবশ্যই আসবে, ক্লাস যাচাই করে ভর্তি হবা। লুমিনাস কেমন পড়ায় ক্লাসরুমে আসো, তাহলেই তোমরা বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।